পৃথিবীর বয়স প্রায় 4.54 মিলিয়ন বছর। এটা কথাগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আজ থেকে প্রায় 500 বা 600 বছর মিলিয়ন বছর আগে এই পৃথিবী ছিল বন জঙ্গল আর প্রচুর, এগুলো একটু করতে পারো। আরো কিছু বিষয় জিনিস হলে যেগুলো আমরা একটু করতে পারি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এই যেখানে বলি এখান থেকে, এই যে উচ্চ উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে, আচ্ছা বছর ধরে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলে এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, বুঝছো? আর কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। কয়লার মূল উপাদান কি? কার্বন। আর জীবাশ্ম জ্বালানি কি আমরা বুঝতে পারছি? উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে কি হচ্ছে, বিভিন্ন ভৌত আর রাসায়নিক পরিবর্তন হতে কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আচ্ছা এবার আসো, পেট্রোলিয়ামের মূল উপাদান কি? পেট্রোলিয়ামের মূল উপাদান শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দ্বারা সৃষ্ট হাইড্রোকার্বন। তার মানে হচ্ছে হাইড্রোজেন আর কার্বন দ্বারা যে যৌগগুলো সৃষ্টি হয় তার নাম হচ্ছে কি? হাইড্রোকার্বন। সহযোগ হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রো মানে হাইড্রোজেন আর হচ্ছে কার্বন, এই দুইটা মিলেই হয় হচ্ছে হাইড্রোকার্বন। এছাড়া হাইড্রোকার্বন হলো জৈব যৌগ। হাইড্রোকার্বন কি একটা জৈব যৌগ। আর হাইড্রোকার্বন থেকে আমরা পাবো অ্যালকোহল, এলডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড সহ আরো যে সকল জৈব যৌগ আছে তারা মূলত হাইড্রোকার্বন থেকে। এগুলো নিয়ে আলোচনা করি। স্যার কথা হচ্ছে জৈব যৌগ মানে কি? হ্যাঁ, মানেতে আসতেছে। আচ্ছা এবার একটা কথা বলি, যেহেতু এই চ্যাপ্টারটা পড়াচ্ছি আর সম্ভবত এখন অনলাইনে অনেকটা পড়াইতে হবে, আমি একটা কাজ করব, চেষ্টা করব এই বইয়ের পাশাপাশি, মানে এই বইয়ে যা আছে তার পড়ার পাশাপাশি এইচএসসি লেভেলের কিছু পড়ানোর। তবে তোদের পরীক্ষা কয় তারিখে? 10 তারিখে না? আমি এর মধ্যে 5টা ক্লাস তো পাবো নাকি? তারপর যদি না মনে হয়, হয়। আরো একটা ক্লাস বাড়াই দিব, মানে এরকম আরো একটা ক্লাস বেশি নিব, সমস্যা নেই। প্রয়োজন শুক্রবার নিব একটা ক্লাস, না যেমন আমারও মনে হয় না স্যার হোল অধ্যায় কি শেষ করতে পারবে। ক্লাস বাড়াই দিব, সমস্যা নেই। তবে বই যা আছে শেষ করে ফেলবো। কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ টেস্ট, বই থেকে ম্যাক্সিমাম হবে, তারপর হয়তো বা জি কিছু জিনিস পেঁচাই দিবি। আচ্ছা এবার তোমার প্রশ্ন হচ্ছে জৈব যৌগ কি জিনিস। জৈব যৌগ হচ্ছে, দেখো, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগকে বলা হয় কি? হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বন এবং তার যে জাতক গুলো আছে, তার যে জাতক সমূহ আছে, মানে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলা হয়। তাহলে বলতো জৈব যৌগ কাকে বলে? প্রথমে বলবো, শুধু হাইড্রোজেন ও কার্বন দ্বারা আহ, গঠিত বা সৃষ্ট যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এবং এবং ডিরেক্ট হবে, সংজ্ঞা দিতে হবে, এবং হাইড্রোকার্বন হতে উদ্ভূত হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগ সমূহকে উদ্ভূত মানে স্যার এবার ফিজিক্স ভাইবা আপনি ধরবেন না, আমাদেরটা। তোমাদেরটাই যৌগ হচ্ছে মামুন স্যার। আচ্ছা এই সমূহকে জৈব যৌগ বলা হয়। আচ্ছা স্যার কয়টা পরীক্ষা হবে স্যার? 20 তারিখে না সম্ভবত ঈদ। আরে বাবা, অনলাইনে পরীক্ষা হচ্ছে, সমস্যা নেই, 17 তারিখ করতে হবে, শেষ। মিলাই হবে ফিজিক্স, কি বলে তোমাদের, ইয়া দুটা মিলাই হবে, এই ইংলিশ দুটো একসাথে একসাথে হবে, বাংলা দুটো একসাথে হবে, মিলাই হবে। সাবজেক্ট তো স্যার ইংলিশ এমসিকিউ কিভাবে দিবে? হচ্ছে আইসিডি হবে না সম্ভবত, এরকম করবে। ইংলিশ এমসিকিউ মানে ইংলিশ এমসিকিউ আরো বেশি হয়ে যাবে। আচ্ছা এই দেখো, তাহলে জৈব যৌগ বুঝতে পারছো। আর জি হাইড্রোকার্বন থেকে যে যৌগগুলো উৎপন্ন হয় এদেরকে হাইড্রোকার্বন কি বলা হয় জানো? জাতক বলা হয়। এই কথাটা লিখে রাখো, হাইড্রোকার্বন থেকে
যে যৌগসমূহ উৎপন্ন হয়। স্যার আরেকটা কথা স্যার, আমাদের যে এবার তো ইংলিশ অ্যাসাইনমেন্ট দিল না, এখন মুক্তামিস তো আমাদের কিছুই বলতে পারেনি। তো অন্যান্য সপ্তাহে মাত্র একটা ইংলিশ ক্লাস, আর বৃহস্পতিবার ইংলিশ ক্লাস আগে হতো, কিন্তু রুটিন অনুযায়ী এখন বিজিএস ক্লাস হয়। ইংলিশ ক্লাস দরকার এখন নেই। কথা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে অনেক কনফিউশনে আছি, কিভাবে কি লিখবো। হ্যাঁ, পারো না? আচ্ছা, আমি তোমাদের সিস্টেম দেখা দিচ্ছি। সিস্টেম মানে তোমাদের অন্যান্য গ্রুপে মনে হয় ওই ইয়েগুলো দিচ্ছে, এই কিভাবে লিখতে হবে পাঠাই দিব। এরপর যদি কিছু বুঝে দিতে হয় পার্সোনালি বুঝে দিবে। তাদেরকে হাইড্রোকার্বন। আবার কোনো কিছু ভুল করলে ঠিকই তো কেটে দিবে, তাহলে না বললে এটা ঠিক বলেন। তোমরা এখন হয়ে গেছো কি জানো? তোমরা এখন হচ্ছে এই স্কুলের না। কি? তোমরা এখন এই স্কুলের না, এরকম হয়ে গেছে। পুরো কেয়ার নেই না ইংলিশের ব্যাপারে। জি, যাকে তোমরা এই যে আপনার বলার আগে আমরা সবাই জানি এ কথা। তোমরা যে এই কি যে তোমাদের নতুন ক্লাস টিচারের সাথে তোমরা দাবি টাবি তুলে ধরো, স্যার আপনি আমাদের খাওয়ান, তারপর হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো সলভ করেন। জানেন কালকে বলছে যে স্যার শুধু প্রথম ক্লাসটা একটু পিছাতে পারবেন, এটার জন্য উনি আমার বলছে অনেক কিছু, মানে অত বেশি বলে নাই, মানে নর্মাল জিনিস বলছে যে ক্লাস আগে কোচিং পরে। ওরে বাবা, এত ভালো কথা হইলো, যাক ব্যাপার না। এইসব বয়স বুঝছো তো? দেখ, তুমি কি এইটুকু তুলতে পারছো আমার সঙ্গে সঙ্গে? এই নদী, নদী নালা খাল বিল আর স্নেহা মুক্তি, এই যে এরা কিন্তু ঘুমায় ইচ্ছা মতো। এত ঘুমাইলে কেমন হয় বলো তো? আমি আমার পাশে একটু ঘুমাচ্ছে, আমি ওটা ইয়ে করি, এই যে খাটের মধ্যে একটু বাইর দিই। হ্যাঁ হ্যাঁ, চলো। আচ্ছা, তোলা হয়েছে তোমাদের? লাস্টে 2টা অক্ষর বাকি। দুটো অক্ষর বাকি। আয় নদীর বাচ্চা, তুমি বাচ্চা, জি স্যার। দেখতে সুন্দর চিড়িয়াখানার বান্দর। বাকিটা বলবো? থাক, বললাম না। না স্যার বললেন না। আরেকটু বলি, রাস্তায় ঘুমায়। থাক, বাকিটা বলবো না। হ্যাঁ, কি বলো? তোলা শেষ। ফিজিক্সের ব্যাপারে কি বললেন? বলছি তুমি অনেক খারাপ মেয়ে, তুমি পড়ালেখা করো না, ফিজিক্স পারো না। ফিজিক্সের ব্যাপারে বলছি হচ্ছে অধ্যায় 8 আর অধ্যায় 5 এর পরীক্ষা হবে। বই থেকে একবার সুন্দর করে প্রশ্ন করা হবে, এমসিকিউ। তোমরা কান্নাকাটি করবা যারা শুধুমাত্র এই ম্যাথ দেখবা, বেসিক দেখবা। শুধু বেসিক থেকে প্রশ্ন আসবে না, বেসিক প্লাস বইয়ের ইনফরমেশন। তারপর স্যার আপনার সাউন্ড একটু বাড়ান না স্যার। একটু বাড়াবো? স্যার 8 স্যার। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, কি হচ্ছে বলো বলো তো। এবার আসো স্যার হচ্ছে আপনাকে কথা বলতে বলছি। কি কি। এই বুকলেস ভালো করে বলো, শুনি না, এই কথা বেজে বেজে আসে। কাকে বলেন? স্যার জোরে কথা বলতে বলছে আপনাকে। ঠিক আছে, বলতেছি দেখো। এবার দেখো জীবাশ্ম কি, এখানে একটা আরেকটা সংজ্ঞা দিচ্ছে। এই, স্যার একটু জোরে বলেন। আরো জোরে বলবো? ওই বাবা, আমার জোরে এত জোরে বললে কি জোরে হবে নাকি ইয়ে করতে হবে? আচ্ছা দেখো, বহু প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। আমরা কি জীবাশ্মের সংজ্ঞা পাইছি এখান থেকে? এবার কি ঠিক আছে সাউন্ড? আচ্ছা। কানে চেপে স্যার। আচ্ছা, কানের চেপে, কিন্তু আমি কি করবো, একবারই তো আমি একবারে হাইয়েস্ট বলে দিলাম। আমার সঙ্গে মনে হচ্ছে তোমাদের একটু প্রবলেম আসছিল। তুমি কি হেডফোন ইউজ করেছো না? ইয়ারফোন? আমি তো স্যার মাইক্রোফোন ইউজ করতেছি, তাও সাউন্ড কম। আল্লাহ, কারণ কি বললাম। আচ্ছা, তারপর দেখো, শত শত মিলিয়ন বছর আগে, উম,
আগের প্রাণী এবং উদ্ভিদের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। আচ্ছা, ধরুন কয়লা, কয়লা প্রাকৃতিক গ্যাস, তারপর হচ্ছে পেট্রোলিয়াম ইত্যাদি। আচ্ছা, পেট্রোলিয়াম যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচে পাওয়া যায়। তাই কি হচ্ছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এখন যদি মাটির নিচে পাওয়া যায়, আর এখানে ছিল জীবাশ্ম কাকে বলে, আর এই জীবাশ্ম গুলাকে যখন আমরা কি করি, জ্বালানি হিসেবে ব্যবহার করি, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করি, এইগুলা জীবাশ্ম রূপে মাটির নিচে পাওয়া যায়, এইগুলার নাম হচ্ছে কি, জীবাশ্ম জ্বালানি। এবার কি এখান থেকে সংজ্ঞা নিজের থেকে বানাই লিখতে পারো না, আমাকে পাঠাবা জীবাশ্ম জ্বালানির সঠিক সংজ্ঞা লিখে, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানি কাকে বলে একবার ঠিকঠাক ভাবে একটা লাইনে লিখবা, একটা মানে হচ্ছে একটা ইয়েতে লিখবা আর কি, দেখি পারো কিনা। আর কথা কি শুনতেছ? এবার ঠিক আছে? শুনতেছি। আচ্ছা, গুড। মোটামুটি আর কি। আচ্ছা, মোটামুটি হলে তো খারাপ না। শত শত মিলিয়ন বছর আগে এই পৃথিবীর ইতিহাস বিভিন্ন বিভিন্ন সময় ছিল। এই পৃথিবী জুড়ে ঘন বন জঙ্গল ছিল এবং নিচু জলাভূমি আর সমুদ্র ছিল, যেখানে জলজ উদ্ভিদ, ফাইটোপ্ল্যাঙ্কটন, এই যে জলজ উদ্ভিদ হিসেবে কারা বাস করে, তোমরা ইয়েতে করছো, বাইরে করছো, ফাইটোপ্ল্যাঙ্কটন পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল। আর তার মানে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন কি, পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল। আর জুওপ্ল্যাঙ্কটন হচ্ছে পানিতে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উদ্ভিদ আর জুওপ্ল্যাঙ্কটন হচ্ছে কি, প্রাণী। এটা মাথায় রাখতে হবে। বিভিন্ন বড় বড় হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে এই ধরনের উদ্ভিদ এবং প্রাণী মাটি চাপা পড়ে যায়। সময়ের বিবর্তনে তার উপর আরো মাটি পড়ে, ধীরে ধীরে এগুলো মাটির গভীর থেকে গভীরে চলে যেতে থাকে, ফলে এর উপর চাপ এবং তাপমাত্রা বাড়তে থাকে। এগুলো কি হচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে গভীরে যেতে থাকে, মানে প্রথমে উপরে থাকে, উপর থেকে আস্তে আস্তে গভীরে যেতে থাকে। এর ফলে কি হয়, চাপ এবং তাপমাত্রা বাড়তে থাকে। শুধু তাই নয়, বায়ুর উপস্থিতি থাকে না, তখন বায়ু অনুপস্থিত থাকে, কিন্তু বায়ুর অনুপস্থিতিতে এগুলো ক্ষয় এবং রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। শত শত মিলিয়ন বছর ধরে তাপ ও চাপ রাসায়নিক পরিবর্তনের কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে কি হচ্ছে, বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা, হ্যাঁ, উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সকল উদ্ভিদ ও প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানি সৃষ্টি হয়েছে। আর এই যে বড় বড় উদ্ভিদ থেকে কয়লা আর ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুওপ্ল্যাঙ্কটন ও মৃত প্রাণীর দেহাবশেষ, এগুলো থেকে হচ্ছে পেট্রোলিয়াম সৃষ্টি হয়েছে। দেখো, খেয়াল করো, বড় বড় উদ্ভিদ, কয়লা আর ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন আর হচ্ছে মৃত প্রাণী, এই চারটা থেকে আমরা পাইছি কি বলতো, পেট্রোলিয়াম। তাহলে এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এই থেকে এই পর্যন্ত। ওদিকে পেট্রোলিয়াম পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? এই পরিবর্তন অব্যাহত থাকায় পেট্রোলিয়াম আরো পরিবর্তিত হয়ে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়েছে। তাই কোথায় কোথাও পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস একসাথেই থাকে। বাংলাদেশের কোথায় পাওয়া গেছে, হরিপুরে, সিলেটে, বুঝছো, সিলেটের বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া গেছে, পেট্রোলিয়াম পাওয়া গেছে। এই যে তোমরা পেট্রোলিয়াম জেলি দাও না ছুটে, আমার কি যেন কত কিছু তোমরা দাও, কত, এইগুলো সব হচ্ছে এই ইয়া থেকে, এই পেট্রোলিয়াম থেকে। তুমি এই যদি ডিরেক্ট দিতে পারো হরিপুর গ্যাস কেন্দ্রে তুইলা, তোমাদের মানে খুব পরিষ্কার হয়ে যাবে একবারে। কারণ কি, একবারে জঘন্য অবস্থায় যাবে, ওটা কিন্তু পিউরিফাই করে তোমরা জেনে যাচ্ছ, বুঝছো? আচ্ছা, তাহলে বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম পাওয়া গেছে। এই জীবাশ্ম জ্বালানির মূল উৎস হচ্ছে জীবদেহ। তাই সকল জ্বালানির মূল উৎস হচ্ছে গিয়ে কার্বন আর কার্বনের। কি বলা হচ্ছে, সকল জ্বালানির মূল উৎস, মানে জীবাশ্ম জ্বালানির মূল উৎস হচ্ছে জীবদেহ। তাই সকল জ্বালানির মূল উৎস কি, মূল উপাদান হচ্ছে কার্বন আর কার্বনের যৌগ। জীবদেহে আছে প্রচুর কার্বন আর কার্বনের বিভিন্ন যৌগ। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। নেক্সট টপিকটা লেখা সাথে সাথে আমার সাথে লিখলাম যা যা লিখবো।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মিথেনের সংকেত হচ্ছে, নদী জানো মিথেনের সংকেত? CH4 ওরে না, নদীর জিজ্ঞেস করতে। নদী মিথেনের সংকেত বলতে পারবা? তার মানে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে 80% পাওয়া যায় মিথেন, আর ইথেন পাওয়া যায় 7%। কি বলতো ইয়া নদী, ইথেনের সংকেত জানো? না স্যার। আচ্ছা, C2H6 তারপর হচ্ছে প্রোপেন। C3H8 গুড। এরা সবাই কি জানো? এরা সবাই হচ্ছে অ্যালকেন। সাধারণ সংকেতটা লিখে দিচ্ছি, যেটা নিয়ে আয়েশা লাফাচ্ছে, সব উত্তর এক লেখা দিচ্ছে, আর কেউ দিচ্ছে না। অ্যালকেন সাধারণ সংকেত হচ্ছে CnH2n +2। -2 নাকি, সরি এবার এই যে বিউটেন, বিউটেনের সংকেত কি হবে সূচনা বলো তো? স্যার বিউটেন হচ্ছে C4H10। Good. আর এখন জিজ্ঞেস করতে পারছো আইসোবিউটেন কি? এটার সংকেত C4H10। সব দুটোর সংকেত একরকম হইলে কেমন হবে? হবে বাট আইসো কেন? আইসো কেন? আসলে এটা হচ্ছে একটা কি বলে এটাকে, সমাণু যৌগ। কি যৌগ? সমাণু যৌগ। এটা আমরা সামনে পড়বো। তো সমাণুতে পড়ছো, যেমন এই যে মিথেন, মিথেন না, যে অ্যালকোহল CH3 CH2OH পড়ছো? এটা কি একটা অ্যালকোহল না? হ্যাঁ অ্যালকোহলের মতো আরেকটা যৌগ কি বলতো? এই একই অণু আছে, সমান অণু, অণু সমান, মানে অণুর মধ্যে পরমাণু সংখ্যা সমান, ডাইমিথেন। এটা CH3O। দেখো এখানে কার্বন আছে দুইটা, দুইটা কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এখানে দেখো দুইটা কার্বন, 6টা হাইড্রোজেন, একটা oxygen। বোঝা যাচ্ছে? ওটার নাম ডাইমিথেন। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। আর এর নাম হচ্ছে তোমার, ডাইমিথাইল ইথার। আর এটার নাম হচ্ছে তোমার কি জানো? এটার নাম হচ্ছে যে তোমার এই অ্যালকোহল, বা এটাকে বলা হয় ইথানল। তার মানে ইথানলে যা আছে ডাইমিথাইল ইথারে তাই আছে, বাট একটু রিঅ্যারেঞ্জ হচ্ছে, ফরমেশন চেঞ্জ, আর কিছু না। সিমিলার ভাবে C4H10 এটা বিউটেনের সংকেত হবে, আইসোবিউটেনের সংকেত হবে, বাট আইসোবিউটেনের রিঅ্যারেঞ্জ হবে। এই রিঅ্যারেঞ্জটা আমি দেখাবো যখন আমরা পড়াবো এটা, ঠিক আছে? তারপরে কি আছে বলতো? প্যান্টেন। প্যান্টেন হচ্ছে 3%। এখান থেকে একটা কোশ্চেন হবে, এই যে এইখান থেকে একটা প্রশ্ন হবে, 1 নাম্বার পাই গেলাম। নদী, তুমি এটা সবগুলা পার্সেন্টেজ লেখা রাখো, শুধুমাত্র MCQ আসলে খাতাটা খুলে দিয়ে দিবা। দেখো প্যান্টেন হচ্ছে নদী, প্যান্টেনের সঙ্গে কি জানো? হ্যাঁ, প্যান্টেনের সংকেত কি? 271 পৃষ্ঠায় যাও। ওরা কি ইয়ে করতেছে, কোশ্চেন করতেছে আমাকে? আচ্ছা, যেটা বলতেছিলাম, প্যান্টেনের সংকেত জানো না? এই যে দেখো প্যান্টেন, C5H12 C5H12, ঠিক আছে? স্যার স্নেহার গলা নাকি অনেক ব্যথা। আচ্ছা ঠিক আছে, আরে বেচারি। কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস আবার অন্যরকম। 99.99% মিথেন পাওয়া যায়। তার মানে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে অন্যান্য উপাদান কম থাকে, সব পুরাটা মিথেনই থাকে, মানে তার মানে পিওর মিথেন পাওয়া যায়, অন্য কিছু থাকে না বললেই চলে। বুঝতে পারছো? আমরা এটুকু বুঝছি। জি হাঁটাই দিচ্ছি, এটুকু বুঝবো। নেক্সট, স্যার, নামকরণ কোন পর্যায়ে শিখাবেন? এটা এই যে শিখাচ্ছি, এটা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট না লাগবে না, তুলে নিছি। তারপর যদি কেউ স্ক্রিনশট দাও ভালো হয়। তারপর পড়াতে যাচ্ছি।
এই যে আজকে যা শুরু করলাম, অবশ্যই শিখাবো, আস্তে আস্তে আসবে। শুরুর দিন তো সব শিখাইতে হয় না, আস্তে আস্তে আমরা বেশি তাড়াতাড়ি তাড়াহুড়া করে ইয়ে করতে গেলে কি হবে, কাজে করে দেবে। পেট্রোলিয়ামের উপাদান সমূহ আর তার পৃথকীকরণ। পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়ে গভীরে শিলাস্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে, যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। আচ্ছা, এবার কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। আবার বলি কথাটা, কূপ যখন খনন করা হয় মানে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে উপরিভাগে উঠে আসতে হবে। পেট্রোলিয়াম হিসেবে যে আমরা যে প্রাকৃতিক গ্যাসটা পাই, এটা উপরে উঠে আসতে সাহায্য করে। আচ্ছা, মানে প্রাকৃতিক গ্যাসটা এই পেট্রোলিয়ামটাকে উপরে উঠে আসতে কি করে, সাহায্য করে। আচ্ছা, এবার দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, খুবই ইম্পর্টেন্ট, বলা যায় এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা এটা। ক্রুড অয়েল কি? যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলে। ঠিক আছে, তারপর এই অপরিশোধিত তেল হচ্ছে অস্বচ্ছ, কখনো কখনো সালফারের কিছু কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো ক্রুড অয়েল কি জিনিস? যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বলে। ঠিক আছে, আচ্ছা, আর এই পেট্রোলিয়ামকে উপরে উঠে আসতে সাহায্য করে কে? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস আমরা কি পাই? মিথেন। মিথেন গ্যাস এই পেট্রোলিয়ামকে উপরে উঠে আসতে সাহায্য করে। তারপর এই অপরিশোধিত তেল হচ্ছে অস্বচ্ছ, কখনো কখনো সালফারের কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। কেন দুর্গন্ধযুক্ত হয়? এটা দুর্গন্ধযুক্ত হয় সালফারের কিছু যৌগ থাকার কারণে। এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং সরাসরি ব্যবহার উপযোগী নয়। তারপর এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়। কার উপর ভিত্তি করে? স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়। কিরকম? যার স্ফুটনাঙ্ক কম সে উঠে আসবে উপরের দিকে, যার স্ফুটনাঙ্ক বেশি সে নিচের দিকে থাকবে। কারণ কি? স্ফুটনাঙ্ক বেশি মানে কি? তাকে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে গ্যাস করার জন্য, মানে গলানোর জন্য, মানে কি বলে এটাকে, উত্তপ্ত করে বাষ্প করার জন্য। তাই তাই যাদের স্ফুটনাঙ্ক বেশি তারা হবে কই? নিচের দিকে। এই দেখো এখানে একটা ছকটা খেয়াল করো। স্যার এখানে আংশিক পাতন বলতে কি বোঝানো হয়েছে? এই দেখো, মানে এখানে বিভিন্ন এই যে একটা ইয়ে দেওয়া আছে, এর নাম কি বলতে পারবা? স্টক কলাম বলা হয় এটাকে, আরো বিভিন্ন নামে ডাকা হয়। এই স্টক কলামের এক একটা স্থানে এক একটা টেম্পারেচার বিলং করে। এক জায়গায় কোন জায়গায় টেম্পারেচার হচ্ছে 70, এই জায়গায় টেম্পারেচার হচ্ছে 120, এই জায়গায় হচ্ছে 170, এই জায়গায় হচ্ছে 270। এই যে এক একটা জায়গায় এক টেম্পারেচার বিলং করে। ঠিক আছে, আর এটা কাহিনী হচ্ছে কি, এটাকে তাপ দিলে যেটা ঘটে উত্তপ্ত হয়। দেখো সবচেয়ে উত্তপ্ত হয় কোন দিকে? নিচের দিকে। কারণ তাপটা দেওয়া হয় কোন দিক থেকে? নিচের দিক থেকে। এখন এই যে উত্তপ্ত হচ্ছে, এর মধ্যে যে জিনিসগুলো জমা আছে এখানে, এইগুলো আস্তে আস্তে যাদের গলনাঙ্ক কম সেগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। সবচেয়ে কম হচ্ছে পেট্রোলিয়াম গ্যাসের গলনাঙ্ক, এটা অল্প তাপ পেলেই এটা উপরে উঠে যাবে। তারপর হচ্ছে গ্যাসোলিন, আর একটু তাপমাত্রা যখন বাড়বে 70 ডিগ্রি সেলসিয়াস হবে, গ্যাসোলিনটা এখান থেকে উপরে উঠে যাবে। তারপর আছে ন্যাপথা, ন্যাপথালিন চলে না, ওই ন্যাপথা, এই ন্যাপথাটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পেলে উপরে উঠে যাবে। তারপর কেরোসিন 170 ডিগ্রি সেলসিয়াস পাইলে এটা বাষ্প রূপে উপরে উঠে যাবে। এবং এইগুলাকে যে আলাদা আলাদা করে একটা জায়গায় পাত্রে নেওয়া হবে বা একটা জায়গায় পাতিত করা হবে, মানে এর দেখো প্রথমে কি করেছে বলতো? প্রথমে এদেরকে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করার নাম কি? বাষ্পীভবন, তাই না? তারপর এই বাষ্পীভবনের হ্যাঁ, বাষ্প পাবো, এটাকে আমরা পাতন করলে আবার কি হবে? সরি, মানে ঘনীভবন করলে আবার কি হবে? আবার তাহলে পাতন। হ্যাঁ, এই যে বাষ্পীভবন আর ঘনীভবনের মিলে হচ্ছে পাতন। বুঝতে পারতেছো?
জি। এই দুটোর মিক্সচার হচ্ছে পাতন। তাহলে আমরা কি করি, প্রথমে এটাকে তাপ দিয়ে উত্তপ্ত করি, এরপর এটা থেকে হচ্ছে গিয়া এটাকে আমরা কি করি, আবার ঘনীভবন করি। এই দুইটা মিলে হচ্ছে পাতন। আর যেহেতু বিভিন্ন পার্টে বিভিন্ন পোর্শনে কাজটা করা হচ্ছে, এটার নাম হচ্ছে আংশিক পাতন। ঠিক আছে। তো স্যার আপনি যে বললেন নিচ দিয়ে হচ্ছে সবার আগে উত্তপ্ত করা হয়, তো হচ্ছে যেটা আগে বাষ্পীভূত হয়ে যায় সেটা উপরে উঠে যায়, আর যেটা পরে বাষ্পীভূত হয় সেটা হচ্ছে আস্তে আস্তে যায়। সেক্ষেত্রে স্যার উপরে উঠে দুইটা গ্যাস মিলিত হওয়ার সুযোগ পায় না? এরা এরা কখনো বিক্রিয়া করে না। কারণ প্রথমে উঠতেছে কোনটা, প্রাকৃতিক গ্যাস। সব প্রাকৃতিক গ্যাস উঠে যাবে, মানে এইটা। ঠিক আছে। পেট্রোলিয়াম। হ্যাঁ, তারপরে কোনগুলো উঠবে, কারণ এক একটা টেম্পারেচার দেখো কত করে ডিফারেন্স, 50 করে ডিফারেন্স, 50 প্লাস 50, গ্যাসোলিন থেকে নেপথা প্লাস 50। এক্ষেত্রে স্যার ঘনত্ব ভিন্নতার জন্য কি মিলিত হবে না? হ্যাঁ, ঘনত্ব ভিন্নতা মিলতে হবে না। আর এটা হচ্ছে কি, এক্ষেত্রে হচ্ছে 270। ছিলই তো একসঙ্গে, মিশ্রণ আকারে ছিল বা সমসত্ব মিশ্রণই ছিল মনে করো, তুমি তাপ দেওয়ার ফলে এগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে এটা এটা 50 না, এটা হচ্ছে কত, 100। এটা হচ্ছে 100, আর তারপরটা হচ্ছে কত, 70। মোটামুটি একটা হিসাব আর কি, 50 বাড়তেছে, প্রথমে তিনটাতে 50 বাড়তেছে। প্রথমটা মনে রাখতে পারলে পেট্রোলিয়াম, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, এই পর্যন্ত মনে রাখতে হবে। তারপর ডিজেল তেল হচ্ছে 270°C। আর লুব্রিকেট মাঝখানে কি গ্যাপ আছে, যাই হোক। তারপর হচ্ছে লুব্রিকেট একটা দেয়া নেই, আর জ্বালানি তেল হচ্ছে 340। এবার দেখো এই কথাগুলো আমরা একটু পড়ি। আংশিক পাতন হলো এক ধরনের পাতন, এখানে বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলাম থাকে, এই যে স্টক কলাম বলা হয়। কলাম আবার বিভিন্ন অংশে বিভক্ত থাকে। এটা এর একটা অংশ, একটা অংশ স্টক করা মানে এগুলো স্টক করে। আচ্ছা, নিচের অংশটির তাপমাত্রা হচ্ছে বেশি, যে অংশ যত উপরে তার তাপমাত্রা তত কম। ফলে যদি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিলে বাষ্পীভূত করে আংশিক পাতনের কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়, তবে বাষ্পের ধর্ম অনুযায়ী, বুঝতে পারছো? নদীর বাচ্চা 3 গুণের চেয়ে দেখতেছো, জি। দেখতে সুন্দর চিড়িয়াখানার বান্দর রাস্তায় ঘুমায়, বাকিরা বললাম না। আচ্ছা, তাহলে ফলে একাধিক তরলের মিশ্রণে তাপ দিলে কি হবে, বাষ্পীভূত বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়, তবে বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠবে। কোন দিকে উঠবে, কলামের উপরের দিকে। তো বুঝতে বললাম এটা। যেহেতু উপরের অংশগুলোর তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেক উপাদান তাদের স্ফুটনাঙ্কের অনুযায়ী আংশিক পাতন স্ফুটনাঙ্ক অনুযায়ী, ঠিক আছে, আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়। কি অনুযায়ী, স্ফুটনাঙ্ক অনুযায়ী, এটা আগেই বলেছি, পৃথক হয়। পেট্রোলিয়াম কি, বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পেট্রোলিয়াম কি, বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। তার মানে আমরা জৈব যৌগ চেনার আগে কিন্তু হাইড্রোকার্বন চিনে গেছি, তাই তো? এবং অলরেডি অনেকগুলো জানি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এদেরকে বলা হয় অ্যালকেন। এদের স্ফুটনাঙ্ক বিভিন্ন। আগেই বলা হয়েছে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ব্যবহারের উপযুক্ত নয়, কিন্তু একে যদি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয়, তবে এই অপরিশোধিত তেল থেকে পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম, পিচ ইত্যাদি অংশে বিভক্ত হয়ে যায়। স্যার এখানে তো অনেক পেঁচায় টেঁচায় লিখছে, তো মেন কথা কি, মেন কথা কিভাবে হয় যে তাপমাত্রা বাড়তে থাকে, মানে নিচেরটাই বাড়ে, ধরুন একটা পেট্রোলিয়াম তো আছে, ওখান থেকে বাষ্পীভূত হয়, তো দেন অপরিশোধিত পেট্রোলিয়াম আছে, এই পেট্রোলিয়ামকে তুমি তাপ দিচ্ছ দিক দিয়ে, তাহলে নিচের অংশে তাপমাত্রা বাড়বে। একসময় তাপমাত্রা হয়ে গেল 20°C, তাহলে 20°C প্রাকৃতিক গ্যাসগুলো উপরে উঠে যাবে, ঠিক আছে। এরপর আসবে, মানে এরকম ভাবে আসবে, ন্যাপথা আসবে, কেরোসিন আসবে, প্রত্যেকের একটা টেম্পারেচার আছে, এবং এটা আংশিক পাতন অনুযায়ী হচ্ছে। প্রথমে তো এগুলো উপরে উঠে যাচ্ছে, তারপর এগুলোকে আবার পাতন প্রক্রিয়া ঘনীভবন করার ফলে কি হচ্ছে, মানে বাষ্পীভবন প্লাস ঘনীভবন এগুলো পাতন, ঘনীভবন করে এগুলোকে একসঙ্গে পাওয়া যাচ্ছে। এর তো পাচ্ছি না আমরা তো বাষ্প পাচ্ছি। এই কথাগুলো এখানে বিভিন্ন জায়গায় লেখছে।
যার তাপমাত্রা কম সে উপরের দিকে উঠে যাবে, যার তাপমাত্রা বেশি স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়ে যাবে। বলো কোন লাইনটা বুঝে? এখানে স্যার এই যে পেট্রোলিয়ামের আংশিক পাতন, এখানে যে কলামটা দেওয়া আছে কলামের উপরে যে টেম্পারেচার গুলো দেওয়া ওগুলা আসলে কোন তাপমাত্রায় আর কি কোনটার স্ফুটনাঙ্ক ওইটা আর কি বুঝাইছে না, এবং ওইটা উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। নাকি ওই কলামের তাপমাত্রা অতটুকু? না না না, ওই মানে এখানে যদি তোমার মনে করো অনেক তোমার কাছে যতগুলো জিনিসই থাকুক না কেন এই এর মধ্যে এই মিশ্রণের মধ্যে, তোমার কলামের তাপমাত্রাটা না, কলামের তাপমাত্রা বেশি কম হইতে পারে। এর মধ্যে তুমি যদি এই পেট্রোলিয়াম না দিয়ে অন্য কিছু দাও তাহলে অন্যরকম হবে। সোজা কথা এখানে হচ্ছে মানে যদি তুমি এই ক্রুড অয়েল দাও তাহলে তুমি এখান থেকে পাবা পেট্রোলিয়াম, মানে পেট্রোলিয়াম গ্যাস, এটা পাবা হচ্ছে 20°C। তারপরটা হচ্ছে 70°C গ্যাসোলিন পাবা। এদের তাপমাত্রা ফিক্সড না, আমি আবারও বলছি। এদের মানে কাদের? এই কলামের তাপমাত্রা ফিক্সড না, এগুলো হচ্ছে নির্ভর করে কোন পদার্থ তুমি নিচ্ছ তার উপর। ঠিক আছে? না বুঝিনি। এই কলামের তাপমাত্রা 20° বা 70° না, কিন্তু তুমি যে পদার্থ নিছো সেই পদার্থের প্রথম পদার্থ হচ্ছে মানে সেই পদার্থের মিশ্রণের মধ্যে যে পদার্থটা প্রথম বাষ্পীভূত হয় তার টেম্পারেচার হচ্ছে 20°C। তো এটা সবার আগে উপরে থাকবে। জি। আর কি বলে তারপর স্যার আবার পাতন, পাতন মানে পাতন করে কি করবে? এই যে এই কলাম থেকে বের করলাম পাতন না সরি, ঘনীভবন। হ্যাঁ বলতেছি, এই কলাম থেকে বের করলাম প্রাকৃতিক গ্যাস, তুমি কি করবে না বাষ্প হিসেবে পেলে, আর তুমি এটাকে কি করলা একটু ঘনীভূত করলা, ঘনীভূত করলে ঠান্ডা তরল হিসেবে পাবা। আবার এই যে গ্যাস হ্যাঁ গ্যাসোলিন এই তাপমাত্রায় যে 70°C তাপমাত্রা সেই দিক দিয়ে বের হয়ে যাবে বাষ্প হিসেবে, এটাকে আমরা তরল করলাম বা ঘনীভূত করে কঠিন করলাম। মানে এই কলামের মধ্যে গ্যাস হিসেবে থাকবে, দেন আমরা হচ্ছে ঘনীভূত করব না, বুঝতে পারছো? অন্য জায়গায় নিয়ে ঘনীভূত করব। হ্যাঁ, এই যে এইভাবে এইটুক পর্যন্ত পড়বা তোমাদের, এই যে আজকে তো এতটুকু শেষ, মিটিং এর টাইম শেষ, এতটুকু কি বুঝতে পারছো? এবং এই যে এখানে এই পেজগুলো তোমরা পড়তে পারবে ইজিলি, কেন বলো তো?